হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্সের নতুন একটা লেকচারে স্বাগত জানাচ্ছি। তো ভাই আমরা কেমিস্ট্রি একদম নতুন একটা চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের অনেকের মধ্যে একটা ভয় কাজ করে। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 6, মোলের ধারণা এবং রাসায়নিক গণনা। তো কেন হচ্ছে এই চ্যাপ্টারটা নিয়ে এত বেশি ভয় কাজ করে তার আমি একটা কারণ তোমাকে বলি, কারণটা বলেই আমি লেকচারটা শুরু করব। ওকে, সো প্রথম কথা হচ্ছে এই যে টপিকটা আমি বললাম মোলের ধারণা, এই রিলেটেড কোনো পড়াশোনা কিন্তু আমাদের ক্লাস 8 বা ক্লাস 9 ছিল না। ক্লাস 10 এসে হচ্ছে আমাদের নতুন করে পড়াশোনাটা শুরু করতে হয়, তাই না? তোমরা যারা এসএসসি 26 আছো তোমাদের রেসপেক্টে বললাম, আর যারা হচ্ছে এসএসসি 27 28 আছো তোমরা কিন্তু ক্লাস 8 এসব জিনিস পড়ো নাই, তাই না? সো এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন টপিক, এই জন্য আমাদের কাছে এটা একটু ভীতিকর মনে হয়। বাট আমি তোমাকে এইটা গ্যারান্টি দিচ্ছি, তোমরা যারা আমার লেকচারগুলো শুরু থেকে শেষ পর্যন্ত করবা, বাড়ির কাজ যেগুলো দিব সেগুলো তোমরা যারা সুন্দর মতো করতে পারবা, আমি একটু গ্যারান্টি দিলাম এই চ্যাপ্টারে তোমার আর কোনো ভয় থাকবে না। এখান থেকে তোমাকে যা যা প্রশ্ন করা হবে তুমি সবকিছু পারবা। এবং অবশ্যই এই চ্যাপ্টারটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, অনেক বেশি অঙ্ক এখানে আমাদের করতে হবে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। আজকে তাহলে আমরা ইনশাল্লাহ লেকচারটা শুরু করতে যাচ্ছি। দেখার চেষ্টা করি। প্রথমে কি আছে দেখো, মোল কি। হ্যাঁ, তো মোল বলতে আসলে কি বোঝায় সেটা আমরা দেখি। দেখো, মোল হচ্ছে মেইনলি আমাদের পদার্থের পরিমাণ করার একটা একক। হ্যাঁ, পদার্থের পরিমাপের মানে মাপার একটা একক, একটা ইউনিট তুমি চিন্তা করতে পারো। আচ্ছা, বিষয়টা কিরকম চিন্তা করে দেখো, যখন আমি বাজারে চিনি বা লবণ কিনতে যাই আমরা কিভাবে কিনি? নিশ্চয়ই তার ওয়েট দিয়ে, তাই না? তার ভর দিয়ে কিনি, তাই না? আধা কেজি বা 1 কেজি। আমরা কিন্তু একটা দুইটা করে দানা দানা করে কিনি না, কিনি কি? আমরা কি বাজারে যেয়ে বলি যে ভাই আমাকে 1 দানা চিনি দেন? আমরা কিভাবে বলি? এভাবে কিন্তু আমরা বলি না। বিষয়টা কি বুঝতে পারছি? আবার তুমি যখন তেল কিনতে যাও, আমরা কিন্তু তেল কেনার জন্য হাফ লিটার বা 1 লিটার এভাবে কিন্তু আমরা বলি। বুঝতে পারছো তো বিষয়টা? তার মানে সকল জিনিসের জন্য কিন্তু এক রকমের মেজারমেন্ট প্রযোজ্য না। কিছু কিছু জিনিসকে আমরা পিস আকারে কিনি, 1 হালি 1 ডজন, তাই না? কলা বা ডিম এগুলো আকারে কিনি। কিছু কিছু জিনিস আমরা ওয়েট আকারে কিনি, তাই না? হাফ কেজি, 1 কেজি। কিছু কিছু জিনিস আমরা আয়তন আকারে কিনি। বিষয়টা কি বুঝতে পারছি? সো কেমিস্ট্রির ভাষায় আমরা সেরকম ভাবে একটা ইউনিট বা একটা মেজারমেন্ট নিয়ে আমরা আলোচনা করি, সেই মেজারমেন্টটা হচ্ছে আমাদের মোল। ওকে, তাহলে তোমাকে যদি আমি বলি মোল কি ভাই, মোলকে আমি খুব সুন্দরভাবে চিনতে পারি কিভাবে? পদার্থের পরিমাণের একটা একক হিসেবে চিনতে পারি। এখন আসো ভাই, মোলের পরিচিতিটা কি এটা তো আমি বুঝলাম, কনটেক্সটটা কি, মোল আমি কেন পড়বো? এটা হচ্ছে রসায়নের হিসাব নিকাশ করার জন্য। দেখো, রসায়নের যে শাখায় আমরা হিসাব নিকাশ করি সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলেছি স্টয়কিওমিতি। স্টয়কিওমিতি বা ইংলিশে বললে হবে স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রি। ওকে, তো এটা আসলে কি আমি তোমাদের বলে দিই। রসায়নের যে শাখায় গাণিতিক হিসাব নিকাশ করা হয়, মাঝে মাঝে এটা কিন্তু সংজ্ঞা দেয়, তো সংজ্ঞাগুলো দিকে তোমরা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবা। যে শাখায় গাণিতিক হিসাব নিকাশ করা হয়। ওকে, আমরা আমি বুঝতে পারলাম এই মোলের বিষয়টা কিন্তু আমাদের এই স্টয়কিওমিতির সাথে রিলেটেড। একটু বোঝা গেল। এবার আসো ভাই, মোল বলতে আসলে কি বোঝায়? আমরা তো মোটামুটি একটা বেসিক আইডিয়া বুঝছি যে মোলের কনসেপ্টটা কোত্থেকে আসছে সেটা আমি বুঝছি। এবার আসো মোল বলতে কি বোঝায়, মোল কাকে বলে সেটা দেখি। মোল মানে কোনো পদার্থের (6.023 into 10 to the power 23). তাহলে এই সংখ্যাটা আমরা একটু মাথায় রাখি, 6.023 10 to the power 23। এখন অনেক জায়গায় এই 3টাকে ইউজ করা হয় না, এটা একটা কারণ আছে, বাট আমরা আমাদের বইয়ের মতো করে পড়বো। বইয়ে ঠিক এই সংখ্যাটাই উল্লেখ করা আছে। হ্যাঁ, তাহলে কোন পদার্থের এই সংখ্যক এতটি অণু বা পরমাণু বা আয়ন, এটাকে আমরা কি বলতে পারি? মোল বলতে পারি, ওই পদার্থের মোল বলতে পারি। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, কয়েকটা প্রশ্ন জাগতে পারে। প্রথম প্রশ্নটা কি, এই সংখ্যাটা আমি কোত্থেকে পাইলাম, তাই না? এভাবে একটা র্যান্ডম সংখ্যা আমি কিভাবে বলে দিতে পারি, রাইট?
আর দ্বিতীয় কথা হচ্ছে এই কথা দিয়ে কি বোঝায়, অণু, পরমাণু নাকি আয়ন, আমি কোনটা বুঝবো আসলে, তাই না? আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমি এটা তোমাদের একটু ক্লিয়ার করি কেন আমি এই সংখ্যাটা নিয়ে আলোচনা করতেছি, বুঝছো, যে 6.02 10⁻23। এখন খেয়াল করে দেখো এই সংখ্যার ধারণা আমাদের দিছেন হচ্ছে বিজ্ঞানী অ্যাভোগাড্রো, বুঝতে পারছো? তাই এই সংখ্যাটাকে আমরা কি বলতে পারি, অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, অ্যাভোগাড্রো সংখ্যা, এটাকে আমরা NA দিয়ে প্রকাশ করতে পারি, বুঝছো, নাম্বার অফ অ্যাভোগাড্রো, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তার মানে বিজ্ঞানী অ্যাভোগাড্রো হচ্ছে এই সংখ্যাটা নিয়ে আলোচনা করছেন। তো তিনি কিভাবে বুঝলেন এই সংখ্যাটাই আমাদের জন্য প্রযোজ্য হবে, অন্য কোনো সংখ্যা না, সেটা তিনি কিভাবে শিওর হলেন? এটার জন্য কিন্তু একটা মজার বিষয় আছে। তো আমি তোমাদের জাস্ট একটা জিনিস তোমাদের একটু হিন্ট আকারে বলি। আমরা কিন্তু এই জিনিসটা পড়ছিলাম, তাই না? দেখো আমরা কিন্তু এরকম একটা জিনিস পড়ছিলাম যে কার্বন 12 আইসোটোপের এক বাই 12 অংশের ভর, এরকম কিন্তু একটা জিনিস আমরা পড়ছিলাম চ্যাপ্টার 3 যখন আমাদের পড়া হয়েছিল, তখন কিন্তু এটা দেখছিলাম, তাই না? এই ভরের মানটা কত ছিল বলতো? 1.6605, তাই না? এভাবে তুমি মানটা নাও, তাহলে একটু ক্লোজ মান পাবে, একটু নিকটবর্তী মান পাবে, ইন্টু 10⁻24, রাইট? এত গ্রাম আমরা পাচ্ছিলাম, বুঝতে পারছি তো? এখন তুমি যদি ভাই ক্যালকুলেটর নাও এবং ক্যালকুলেটর নিয়ে এই মানটাকে রিভার্স করে দাও, হ্যাঁ, যেটাকে আমরা বিপরীতকরণ বলি বা রেসিপ্রোকাল ভ্যালু বলি, ঠিক আছে? এখন যদি আমি এই জিনিসটাকে, এই ভ্যালুটাকে আমি যদি উল্টিয়ে দিই, যদি এটাকে উল্টায় দিই, তখন কি আসে বলতো? তাহলে উল্টানো হলে তুমি এখানে ভ্যালুটা কত পাবে একটু দেখো। তুমি তোমার ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটরে হচ্ছে এই ভ্যালুটা বের করার চেষ্টা করো। 1.6605 10⁻24, দেখো কত আসে? 6.02228, মানে আমরা 6.023 ধরতে পারি, হ্যাঁ, 6.023 ইন্টু 10⁻, কত আসছে? 23, বুঝতে পারছো তো? তার মানে এই যে আমাদের নির্দিষ্ট ভর, যেটা কিন্তু আমরা চ্যাপ্টার 3 তে পড়ছিলাম, তাকে যদি আমি উল্টাই দিই তাহলে কিন্তু আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটা পেয়ে যেতে পারি। সো বিজ্ঞানী অ্যাভোগাড্রো কিন্তু জিনিসটাকে এভাবেই আবিষ্কার করছেন, বুঝতে পারছো তো? তো এটা হচ্ছে তার একটা চিন্তা ভাবনা। তুমি এখন আরো প্রশ্ন করতে পারো, ভাই উল্টাইলেই যে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা আসবে সেটা আমি কেন বুঝবো? আমি তোমাদের জন্য জিনিসটাকে জাস্ট সিম্পল রাখলাম। এই সংখ্যাটার উৎস হচ্ছে এই সংখ্যাটা, জাস্ট আমি এটাকে উল্টা করে দিব, ঠিক আছে, রাইট? রেসিপ্রোকাল করে দিব, জাস্ট আমরা একটু মাথায় রাখি। তাহলে অ্যাভোগাড্রোর মতে এই সংখ্যক অণু, পরমাণু বা আয়ন যার মধ্যে আছে সেটাই হচ্ছে ওই পদার্থের এক মোল। এখন আসো সেকেন্ড প্রশ্নটা, আমি কখন বুঝবো অণু, কখন বুঝবো পরমাণু, কখন বুঝবো আয়ন, তাই না? এই জিনিসটা আমি কখন শিওর হইতে পারি? আমি যদি কোনো অণু নিয়ে চিন্তা করি, লেটস সে আমরা এখানে হচ্ছে H2SO4 নিয়ে আলোচনা করতেছি, তাই না? দেখো H2SO4 এর দুইটা হাইড্রোজেন পরমাণু, একটা সালফার পরমাণু, 4টা অক্সিজেন পরমাণু আছে না? এরা সবাই মিলে কিন্তু একটা সালফিউরিক অ্যাসিডের অণু তৈরি করে, তাই না? তাহলে আমি যদি বলি সালফিউরিক অ্যাসিডের এক মোলে ঠিক কত সংখ্যক আমাদের পদার্থ আছে, তুমি বলবা কি 6.02 10⁻23 এত সংখ্যক অণু থাকবে, কারণ দেখো সালফিউরিক অ্যাসিড কিন্তু নিজে একটা অণু, বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, ঠিক আছে, একটু আমরা গেলাম। তাহলে অণু নিয়ে আলোচনা করলে আমরা নিশ্চয়ই অণু বলবো, পরমাণু নিয়ে আলোচনা করলে পরমাণু বলবো। আবার ধরো হচ্ছে আমি এখানে সোডিয়াম ক্যাটায়ন নিয়ে আলোচনা করলাম, এটার পরমাণুর মানে এটার পরিমাণের ক্ষেত্রে আমরা কি বলবো বলতো? আয়ন বলবো, বুঝতে পারছো তো? তার মানে এটা হচ্ছে পুরোটাই রিলেভেন্ট একটা জিনিস, বুঝছো? তার মানে এটা হচ্ছে পুরোটা একটা রিলেটিভ জিনিস, ওকে, আপেক্ষিক জিনিস। আমি যদি অণু নিয়ে আলোচনা করি তখন আমরা অণুর ক্ষেত্রে বিষয়টাকে ব্যাখ্যা করে বলবো, পরমাণু নিয়ে আলোচনা করলে পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যা করে বলবো, আয়নের ক্ষেত্রে আলোচনা করলে আয়ন নিয়ে আমরা ব্যাখ্যা করে আলোচনা করবো, হ্যাঁ, বুঝতে পারছো বিষয়টা? আমরা আরো সামনে কিন্তু বিস্তারিত পড়বো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের পুরো বিষয়টা। এরপর চলে আসো আমাদের পরবর্তী অংশে, সেটা কি? সেটা হচ্ছে অণুর আণবিক এবং মোলার ভর আমি কিভাবে নির্ণয় করতে পারি, তাই না? তো এর জন্য আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ওই অণুটার আণবিক সংকেত আমাদের জানতে হবে। তো সংকেতের বিষয়গুলো আমরা কিন্তু মোটামুটি আমাদের চ্যাপ্টার নাম্বার 3 তে কিন্তু পড়ছিলাম, তাই না? প্রতীক কি, সংকেত কি। তো সেখান থেকে আমরা শিখছিলাম একটা অণুর সংকেত হচ্ছে আণবিক সংকেত, হ্যাঁ, সংকেত আবার দুই রকমের হয়, গাঠনিক সংকেত, স্থূল সংকেত, হ্যাঁ।
অত কিছু আমাদের লাগবে না, ওগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? এই চ্যাপ্টারের হচ্ছে পরের অংশে আছে। তো জাস্ট আমরা একটু মাথায় রাখি, আমি কিন্তু সংকেত একটা বেসিক কথা জানি, সেটা হচ্ছে চ্যাপ্টার 3 আমরা পড়ছিলাম, তাই না? আচ্ছা, সংকেত কি ছিল? একটা অণুর মধ্যে কোন ধরনের কি কি পরমাণু আছে সেগুলোকে সাংকেতিক আকারে তুলে ধরা, তাই না? এরকম বিষয়টা। যেমন ধর আমি আগে যে এক্সাম্পলটা বললাম, লেটস সে আমরা বললাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড, এই যে আমি বললাম। হ্যাঁ, এখন আমি জানতে চাচ্ছি সালফিউরিক অ্যাসিডের জন্য আণবিক সংকেতটা কি হয়, তাই না? অবশ্যই এই সংকেতটা আমাদের মাথায় রাখতে হবে। যদি মাথায় না থাকে তাহলে কিন্তু এটা আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে আমাদের বইয়ের মধ্যে বা তুমি যখন টেস্ট পেপার বা গাইড বা যা কিছু করো না কেন, আমাদের যখন তোমরা যারা প্রিমিয়াম কোর্সে আছো, আমাদের যে লেকচার নোটটা থাকে, এইগুলোর মধ্যে যা যা ইনক্লুডেড আছে সেগুলো পড়লেই হচ্ছে। তোমাকে কিন্তু হঠাৎ করে একটা র্যান্ডম যৌগ দিয়ে বলবে না যে এটার আণবিক ভর কি বা আণবিক সংকেত তুমি লেখো, এরকম কিন্তু হয় না। কমন যেসব যৌগ আছে তাদেরই মেনলি আণবিক সংকেত নিয়ে আমাদের কাজ করতে হয়, বুঝতে পারছো? যেমন ধরো সালফিউরিক অ্যাসিড, একদম কমন একটা অ্যাসিড, এটা নিয়ে আমাদের কাজ করতে হয়। তো আমি কি করব, আমি সালফিউরিক অ্যাসিডের জন্য এই সংকেতটা মাথায় রাখবো, H2SO4, তাহলে কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যাচ্ছে। যদিও এটা নির্ণয় করা যায়, এটা আমরা চ্যাপ্টার 5-এ পড়বো, বাট ওটা একটু জটিল হয়ে যায়। তো এই জন্য আমি তোমাদের এটাই একটু সাজেস্ট করলাম যে তোমরা হচ্ছে কিছু যৌগের সংকেত এরকম ভাবে মনে রাখো। আচ্ছা, এখন আমি জানতে চাই, তাহলে বুঝলাম ভাই সংকেতের বিষয়টা বুঝলাম, এবার আপনি আমাকে ভর বের করা জিনিসটা বলেন। দেখো আমি কিন্তু এখানে দুইটা ভরের কথা বলছি, একটা কি, একটা হচ্ছে আণবিক ভর, আর একটা হচ্ছে আমাদের মোলার ভর। মানে কি, খেয়াল করে দেখো ভাই, এখানে আণবিক ভর বলতে কি বোঝায়? আপেক্ষিক আণবিক ভর, ঠিক আছে? আণবিক ভর মানে কি? আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভর তোমাদের কি মাথায় ছিল? কিরকম ছিল? একটা অণুর মধ্যে যতগুলো পরমাণু আছে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর আমি বের করে যোগ করে দিব, তাহলে কিন্তু আমাদের আপেক্ষিক আণবিক ভর বের হয়ে যায়, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, এখানে আমাদের কি আছে? দুইটা আছে হচ্ছে হাইড্রোজেন, একটা আছে হচ্ছে সালফার, এবং চারটা আছে হচ্ছে অক্সিজেন। তাহলে আমি এখানে কি করব, আমি দুইটা হাইড্রোজেনের পারমাণবিক ভর নিব, প্লাস সালফারের জন্য নিব, অক্সিজেনের জন্য নিব, এরকম ভাবে করে আমরা যোগ করে দিব। তাহলে দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে কত? 1, তাই না? তাহলে এরকম হাইড্রোজেন আছে দুইটা, তাহলে 2 × 1 প্লাস, তারপর দেখো আমাদের সালফারের জন্য কত বলতো? 32, সালফার আছে একটা, তার মানে 1 × 32, শুধু 32 লেখো, সমস্যা নাই। অক্সিজেনের জন্য কত বলতো? 16, আছে চারটা, তার মানে 4 × 16, তাই না? রাইট। এবং তুমি যদি এটা হিসাব করে ফেলো, হিসাব করলে কত পাবা? 98। এই যে 98 আমি সংখ্যাটা পাইলাম, এইটাই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই আণবিক ভর। আণবিক ভর যেই কথা, আপেক্ষিক আণবিক ভর কিন্তু একই কথা, এটা আমরা একটু মাথায় রাখি। এবার সবাই মোলার ভর বলতে কি বোঝায়? হ্যাঁ, মোলার ভর জিনিসটা কি, আসলে আমরা একটু এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি তোমাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, তো মোলার ভর বলতে আসলে কি বোঝায়? আসো, মোলার ভর হয়তো তোমরা নাম থেকে এটা এখন গেস করে ফেলতে পারতেছো। মোলার ভর মানে হচ্ছে 1 মোলের ভর। মোলার ভর মানে কি? 1 মোলের ভর, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি কিভাবে হচ্ছে কোনো পদার্থের 1 মোলের ভর বের করতে পারি? খুবই সহজ জিনিস। আমি যদি একটা অণু নিয়ে চিন্তা করি, সেই অণুর আপেক্ষিক আণবিক ভর আমি নিব, সেটাকে গ্রাম এককে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করা যায়? কোন অণুর, আমরা যদি অণু নিয়ে আলোচনা করি, কোন অণুর আমরা আপেক্ষিক আণবিক ভর নিব, বা শুধুমাত্র আণবিক ভর বললে কিন্তু জিনিসটা সেম জিনিস বোঝায়, আপেক্ষিক আণবিক ভর নিব, এবং সেটাকে আমরা কি করব? গ্রাম এককে প্রকাশ করব, মানে জি দিয়ে প্রকাশ করে দিব। তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাবো বলতো? আমরা সেটার হচ্ছে মোলার ভরটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমি কত পাইলাম? 98 পাইলাম। মনে রাখি, আপেক্ষিক আণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, এদের কিন্তু কোনো একক ছিল না। আমরা কিন্তু এটা চ্যাপ্টার 5-এ পড়ছিলাম। কেন একক ছিল না বলতো? কারণ এটা কিন্তু দুইটা পরিমাণের একটা অনুপাত। উপরে ছিল প্রকৃত পারমাণবিক ভর বা আণবিক ভর অণুর ক্ষেত্রে, নিচে ছিল হচ্ছে আমাদের কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। তাহলে উপরেও গ্রাম, নিচেও গ্রাম, গ্রাম গ্রাম বাদ চলে যায়। এই জন্য কিন্তু আমাদের আপেক্ষিক ভরের কোনো একক থাকে না।
বুঝতে পারছি তো? বাট আমি যদি সেটাকে এরকম ভাবে গ্রাম এককে প্রকাশ করে দিই জোর করে দিয়ে, তাহলে যেই পরিমাণটা পাওয়া যায় সেটাই হচ্ছে ওই পদার্থের বা ওই অণুটার 1 মোলের ভর। বুঝতে পারছি? জিনিসটাই ক্লিয়ার? আচ্ছা, আমি তাহলে তোমাদের জন্য আরেকটু সহজ করে বলি। এই যে আমি পরিমাণটা পাইলাম না 98, এটা তো নিশ্চয়ই কোনো একক নাই, আণবিক ভর একক তো নাই, ওকে। বাট আমি যদি এটাকে জোর করে একক দিয়ে দিই, এটাকে যদি এখন আমি জোর করে একক দিয়ে প্রকাশ করি 98 গ্রাম, এটা দিয়ে কি বোঝায় এখন বলতো? এটা দিয়ে এখন বোঝায় হচ্ছে মোলার ভর। বুঝতে পারছো? তাহলে আণবিক ভর আর মোলার ভরের মধ্যে পার্থক্য বোঝা গেল। ইজ ইট ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যে হচ্ছে এটা বের করতে পারে সে কিন্তু এটাও বের করতে পারবে, তাই না? তাহলে এইটা যদি তোমাদের ক্লিয়ার হয়, আমি এখন এক্সপেক্ট করব তোমরা হচ্ছে এই যে আমি যতগুলো সংকেত বলে দিচ্ছি এই সংকেতগুলোর জন্য তোমরা ভরটা বের করতে পারবা। হ্যাঁ, আণবিক ভরটা তোমরা বের করে দেখাবা, মোলার ভরটা বের করে দেখাবা, ঠিক আছে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? হোমওয়ার্ক থাকলো এটা। আর তোমাদের আমার মনে হয় না দেখানোর দরকার আছে, আমি 2-1টা হিন্ট তোমাদের বলে দিব, ঠিক আছে? এবং হোমওয়ার্ক করে তোমরা কি করবা, আমাদের হচ্ছে যে ফেসবুক গ্রুপটা আছে সেই ফেসবুক গ্রুপে নোটটা সাবমিট করে দিবা, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু ক্লাস 9 এবং 10 এর জন্য আলাদা আলাদা গ্রুপ আছে। আমরা গ্রুপের বিষয়টা আমরা হচ্ছে কমেন্টে বলে দিব, ঠিক আছে? আর আজকে লেকচার শেষেও কিন্তু আমি তোমাদের ফেসবুক গ্রুপগুলা দেখানোর চেষ্টা করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের কি কিছু হিন্ট দিব? আচ্ছা আসো আমরা কিছু হিন্ট নিয়ে আলোচনা করি। আচ্ছা, লেটস সে আমরা এখানে প্রথমে ধরো হচ্ছে এটা নিয়ে আলোচনা করতেছি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটার ক্ষেত্রে বিষয়টা কিরকম ভাই? এখানে ব্র্যাকেট কেন দিয়েছে খেয়াল করে দেখো। ব্র্যাকেট মানে কি বোঝায় জানো? এই বাইরের সংখ্যাটা হচ্ছে ভেতরের সবার সাথে আছে, এটা বোঝায়। ম্যাগনেসিয়ামের সাথে কিন্তু 2 নাই, তাহলে ম্যাগনেসিয়াম একটাই আছে। অক্সিজেন এখানে কয়টা আছে বলো? 2টা। আর হাইড্রোজেনে কিন্তু 2টা আছে। তাহলে এখানে তুমি যদি লিখতে চাও কিরকম লিখতে পারো, একটা আছে আমাদের ম্যাগনেসিয়াম প্লাস 2টা আছে অক্সিজেন, হ্যাঁ, প্লাস 2টা আছে হাইড্রোজেন। এরপর তুমি হচ্ছে এদের পারমাণবিক ভর দিয়ে আণবিক ভর এবং মোলার ভরটা বের করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, সব তো একই রকম। দেখো এটা কিন্তু একটা কমা হবে এখানে, আমি ভুলে গেছি। তারপর দেখো এটা দেখো, P2O5 মানে কি? 2টা ফসফরাস 5টা অক্সিজেন, খুবই সিম্পল। Na2SO3 মানে কি? 2টা সোডিয়াম 2টা সালফার 3টা অক্সিজেন, খুবই সিম্পল, তাই না? তুমি যদি এদিকে তাকাও, এখানে দেখো একটা জিনিস আছে, সেটা কি? CuSO4 5H2, এটাকে আমরা তুতে বলি, আমাদের লেকচারও থাকবে, ঠিক আছে? আস্তে আস্তে আমরা দেখবো। এখানে কি আছে দেখো তো, একটা কপার আছে। তাহলে আমি এটাও তোমাদের একটু বলে দিচ্ছি। এই যে জিনিসটা, এটা যদি তুমি কিভাবে বের করবা, দেখো একটা মাত্র কপার আছে, তাই না? সালফার এখানে কয়টা আছে? একটা মাত্র সালফার আছে, রাইট? তারপর দেখো এখানে দেখো তো অক্সিজেন কয়টা আছে? 4টা অক্সিজেন আছে। খুব ভালো কথা, শেষ হয়ে যায় না কিন্তু। দেখো ডট দেওয়া আছে, ডট মানে কি জানো? ডট মানে হচ্ছে যুক্ত, এরকম বুঝায়। 5টা পানির অণু কিন্তু কপার সালফারের সাথে কেলাসিত অবস্থায় যুক্ত থাকে। অনেক কঠিন হয়ে গেছে বিষয়টা, তাই না? কেলাসিত বলতে আবার কি বুঝায়? এগুলো আমরা যখন তুতে নিয়ে আলোচনা করব, হ্যাঁ, ভিট্রিয়ল নিয়ে যখন আমরা পড়াশোনা করব, তখন তোমাদের আমি বিস্তারিত বলবো। তাহলে আপাতত জাস্ট মনে রাখবো, একটা কপার সালফেট অণু 5টা পানির অণু নিয়ে একটা তুতের অণু তৈরি করে। তার মানে এই যে আমি 5টা পানির অণু বলতেছি, সেটা কিন্তু এই কপার সালফেটের মধ্যে তুমি চিন্তা করবা, ঠিক আছে? এটার সাথে তুমি চিন্তা করবা। তাহলে প্লাস 5টা কি আছে? হাইড্রোজেন। আবার দেখো হাইড্রোজেন এখানে 2 আছে, তাই না? তাহলে হাইড্রোজেন মোট কয়টা হয়ে গেল বলো তো? 2টা করে মোট 5 বার আছে, তার মানে 10টা হয়ে গেছে না? তাহলে 10টা হাইড্রোজেন। অক্সিজেন দেখো এখানে তো আছে একটা করে, বাট সামনে কত দেওয়া? 5, তাহলে 5 × 5টা অক্সিজেন। এটা তুমি এখন ক্যালকুলেট করে ফেলবা, তাহলে তুমি হচ্ছে এখানে এটা আণবিক ভরটা এবং মোলার ভরটা পেয়ে যাবা। তাহলে বাকিগুলো আশা করি তোমরা হচ্ছে পারবা, এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক। আচ্ছা, এরপর আসো হচ্ছে গ্যাসের মোলার আয়তন, তাই না? আমরা তো মোলার ভর দেখলাম, 1 মোলের ভরই হচ্ছে মোলার ভর। তাহলে আমাকে একটু বুদ্ধি করে বলো ভাই, মোলার আয়তন মানে কি? 1 মোলের আয়তন, খুব সিম্পল জিনিস, তাই না? এভাবে তুমি বলতে পারো, যেহেতু গ্যাসের ক্ষেত্রে বলছি, এটা কিন্তু তরল বা কঠিনের ক্ষেত্রে খাটবে না। তাহলে এভাবে বলো তুমি, গ্যাসীয় পদার্থের এক মোল যে জায়গা দখল করে, যে পরিমাণ জায়গা দখল করে, সেটাই হচ্ছে ওই গ্যাসীয় পদার্থের মোলার আয়তন। বুঝতে পারছো? তাহলে এখন মোলার আয়তনটা কত হইতে পারে? দেখো
মোলার আয়তন কিন্তু বেশ কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তাহলে আমি বলি মোলার আয়তন আসলে কি কি জিনিসের উপর নির্ভর করে। নির্ভরশীলতা, তো ভাইয়া দেখো একটা গ্যাস কি পরিমাণ জায়গা দখল করবে সেটা কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করতে পারে। প্রথম ফ্যাক্টর হচ্ছে আমাদের পদার্থের পরিমাণ, তাই না, কত মোল আছে সেটা কিন্তু আমাদের এখানে চিন্তা করা যেতে পারে। তারপর হইতে পারে তাপমাত্রা, আর তারপর হইতে পারে চাপ। এই কেসগুলো কিন্তু হইতে পারে। ওকে, এখন আমি বলতেছি ভাই মোলার আয়তন মানে কি, 1 মোলের আয়তন, তাহলে আমি কিন্তু এটাকে কি করে ফেললাম, ফিক্স করে ফেললাম, তাহলে এটা নিয়ে আমাদের চিন্তার কোনো বিষয় নাই। বাকি কন্ডিশন গুলা দেখি ভাই, তাপমাত্রা চেঞ্জ হলে কিন্তু মোলার আয়তন চেঞ্জ হয়, চাপের মান চেঞ্জ হলে কিন্তু মোলার আয়তন চেঞ্জ হয়। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এখন আমাদের বইয়ের মধ্যে বা আমাদের সিলেবাস অনুযায়ী দুইটা এরকম তাপমাত্রা চাপ আছে যাদের জন্য আমাদের মানে মোলার আয়তনটা একটু শিখে রাখা দরকার। ওকে, বুঝতে পারছি কি? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে আমি তোমাদের বলবো, সমস্যা নেই। এখন আমরা তাহলে দুইটা কন্ডিশন শিখি। প্রথম যে কন্ডিশন আমি বলবো সেটা হচ্ছে এসটিপি। ওকে, এসটিপি মানে কি আমি তোমাদের বলে দিই, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে, রাইট। তুমি যদি বাংলা করো তাহলে দেখো স্ট্যান্ডার্ড মানে কি বলতো, আদর্শ। এটাকে আমরা কি বলতে পারি, প্রমাণ বলতে পারি, বুঝছো, আইডিয়াল বলতে পারি। আদর্শ তাপমাত্রা বা উষ্ণতা বলা যেতে পারে ও চাপ। বুঝতে পারছো এরকম বিষয়টা? সো এই কন্ডিশনে যে কোনো পদার্থের 1 মোলার আয়তন কত আসে, এখানে আমানলি 1 মোলার আয়তন আসে হচ্ছে 22.4 লিটার। ওকে, 22.4 লিটার। বুঝতে পারলাম বিষয়টা? তুমি এখানে গ্যাসটা যাই নাও না কেন, ডাজেন্ট ম্যাটার। দেখো তো নির্ভরশীলতার মধ্যে কোথাও কি আমরা গ্যাসের মোলার ভর বা অন্য কিছু উল্লেখ করছি কি? উল্লেখ কিন্তু করি নাই। তাহলে আমার কাছে যেই গ্যাসই থাকুক না কেন, হাইড্রোজেন গ্যাস বা অক্সিজেন গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ডাজেন্ট ম্যাটার অ্যাজ লং এজ তাপমাত্রা চাপটা ফিক্স থাকে। বুঝতে পারছো? এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। কোন গ্যাস নিচ্ছি সেটা ডাজেন্ট ম্যাটার, কোন কন্ডিশন নিচ্ছি সেটা ম্যাটার করে। ওকে, আচ্ছা, তাহলে এবার আসো আমরা যদি পরেরটা দেখতে চাই। হ্যাঁ, পরে যে কন্ডিশনটা আমাদের জন্য জানা দরকার সেটা যদি দেখতে চাই, সেটা কি এসএটিপি। এসএটিপি মানে কি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এখানে একটা নতুন শব্দ চলে আসলো, সেটা কি বলো, অ্যাম্বিয়েন্ট। বুঝতে পারছো? অ্যাম্বিয়েন্ট, অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে পারিপার্শ্বিক, তাই না? তো আমরা যখন হচ্ছে আমরা যখন রেস্ট করতে চাই আমরা কোথায় চলে আসি, আমরা আমাদের বাসায় চলে আসি, তাই না? তখন আমাদের সারাউন্ডিং এ কিন্তু আমাদের ঘরটা থাকে, আমাদের কক্ষটা থাকে, তাই না? তার মানে এই পারিপার্শ্বিক বলতে আসলে কক্ষের কন্ডিশনটা বোঝায়, রুমের কন্ডিশনটা বোঝায়। তো এটাকে কিন্তু আমরা কি বলতে পারি বলতো, এটাকে আমরা হচ্ছে কক্ষ তাপমাত্রা ও চাপ বলতে পারি। ঠিক আছে, কক্ষ তাপমাত্রা ও চাপ বলতে পারি। বুঝতে পারলাম? আচ্ছা, এখন এই কন্ডিশন আমাদের আয়তনটা কত আসে, 1 মোলার আয়তন আসে হচ্ছে 24.789, হ্যাঁ, এত লিটার। ওকে, বুঝতে পারছি আশা করি। তাহলে এই দুটো আমাদের কিন্তু আয়তন মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই দুটো আয়তন আমাদের মাথায় রাখতে হবে যে এসটিপি তে আমাদের আয়তন কত আসে 22.4 আর এসটিপি তে 24.789। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাদের মাথায় জাগতে পারে, ভাই বুঝলাম এখানে আমাদের তাপমাত্রাটা ফিক্সড, চাপের মানটা ফিক্সড, বাট ফিক্সড মানটা কত সেটা তো বলেন নাই। আমি তোমাদের বলে দিই, এখানে এসটিপি তে তাপমাত্রাটা হয় 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর চাপের মানটা হচ্ছে 1 এটিএম। ঠিক আছে, 1 এটিএম। আচ্ছা, আর এখানে রুম টেম্পারেচারটা হয় হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। কেলভিনের বিষয়গুলো তোমরা ফিজিক্সে পড়বা, চ্যাপ্টার 6 এ। চাপের মানটা হয় হচ্ছে 100 কিলো প্যাসকেল। দেখছো একটু কঠিন লাগতেছে না ভাই? একটু মনে হয় তোমাদের কঠিন লাগতেছে যে ভাই এটিএম কোথা থেকে আসলো, কিলো প্যাসকেল বলতে বা কি বোঝায়। এগুলো আসলে ফিজিক্সেরও কিন্তু একটা মোটামুটি জ্ঞান তোমাদের দরকার আছে। আমার মনে হয় যে এইগুলো তুমি না জানলেও তোমার চলবে।
তোমার মেইনলি জানতে হবে কোনগুলা, এই মানগুলা কোনটা কোন কন্ডিশন হয়, বুঝতে পারছো? বাকি কিছু যদি তুমি নাও বুঝো সমস্যা নাই। ওকে, আচ্ছা তাহলে গেল, এই হচ্ছে আমাদের মোটামুটি মোলার আয়তনটা। আচ্ছা, এরপর আসো ভাই ইম্পর্টেন্ট যে জিনিসটা যেটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে সেটা হচ্ছে কি মোল সংখ্যা নির্ণয়ের সূত্রাবলী। এইটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? আজকে লেকচার যদি আমি কোনো কিছু না বুঝি সমস্যা নাই, বাট এই স্লাইডটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, তো প্রথম ফর্মুলাটা কি মনে রাখতে হবে, মোল সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এন মানে হচ্ছে কোন পদার্থে প্রদত্ত ভর এবং মোলার ভরের অনুপাত। ওকে, ঠিক আছে, প্রদত্ত ভর বাই মোলার ভর, ঠিক আছে, খুব ভালো কথা। আবার মোল সংখ্যা মানে কি কোন পদার্থের প্রদত্ত অনুপরমাণু বা আয়নের সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে? 6.023 10⁻23 এসব আমরা জানি। আচ্ছা, আর কি হইতে পারে বলতো? এসটিপি তে কোনো পদার্থে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন অবশ্যই এটা লিটারে হইতে হবে, অবশ্যই লিটারে হইতে হবে, ডিভাইডেড বাই 22.4। ওকে, এই কন্ডিশনটা কিন্তু শুধুমাত্র এসটিপি তে প্রযোজ্য। তাহলে এখন আমাকে বলো এসএটিপির জন্য কি হবে, কমেন্ট আমাকে বলবা। আচ্ছা, আর কি হইতে পারে? এখানে কিন্তু আরো কিছু কন্ডিশন থাকতে পারে। আমি এখানে আয়তনের সাথে কিন্তু ঘনমাত্রাকে গুণ করে চিন্তা করতে পারি। এখন ঘনমাত্রা কি সেগুলো কিন্তু আমরা সামনের লেকচারে দেখবো, এবং এই ফর্মুলার মধ্যে কিন্তু আয়তনটা অবশ্যই লিটারে হবে। তোমরা একটু মাথায় রাখো, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখো, সামনে কিন্তু এটা লাগবে আমাদের, হ্যাঁ, ঘনমাত্রার জিনিসটা। আচ্ছা, তাহলে মোটামুটি আরেকটা আছে, তোমরা ফিজিক্সে পড়বা যে পিভি ইকুয়াল টু এনআরটি বলে একটা ফর্মুলা পড়বা, তাই না? সেটা কিন্তু এখানেও আমাদের লাগতে পারে, বাট আমার মনে হয় না এখন এটা আমাদের দরকার আছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের মেইনলি এখন হচ্ছে প্রথম দিকের ইনফরমেশন গুলো বেশি দরকার। হ্যাঁ, প্রথম দিকে যেগুলো আমি লিখছি না সেগুলো বেশি দরকার। তাহলে দেখো তো এখানে এন বলতে কি বোঝায়? এন বলতে বোঝা হচ্ছে মোল সংখ্যা, কত মোল আছে সেটা বোঝায়। কিভাবে বের করতে পারি? ডাব্লিউ বাই এম। ডাব্লিউ মান হচ্ছে প্রদত্ত ভর, প্রশ্নের মধ্যে যে পরিমাণ ভর দেওয়া থাকবে সেটা। আর এম মানে কি বলতো? এম মানে হচ্ছে মোলার ভর, এক মোলের ভর আমরা বের করা শিখছি। এই এন মানে কি বলতো? এটা মানে হচ্ছে প্রদত্ত পরমাণু বা অণুর সংখ্যা। আয়নটা খুব কমনলি দেয় না, তাহলে আমি পরমাণু বা অণু লিখে দিই। ওকে, পরমাণু বা অণুর সংখ্যা। আর এই যে এন এ, এই এন এ দিয়ে কি বোঝায় বলতো? 6.023 10⁻23 এই সংখ্যাটা। তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে, আমি জানি, আমি একদম শিওর যে ভাই আমি কখন বুঝবো পরমাণু, কখন বুঝবো অণু, তাই না? এটা কিন্তু আমরা ক্লিয়ার করব, ঠিক আছে? আস্তে ধীরে আমরা ক্লিয়ার করে যাব, তোমরা এগুলো নিয়ে টেনশন করবে না। এখানে যে ভিটা বলতেছিলাম, এই ভিটা কি বলতো? এসটিপি তে গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন অবশ্যই সেটা কিন্তু লিটার এককে হবে, ঠিক আছে? আর 22.4 তো আমরা দেখলাম। ভি ভি জন্য আসলে একই রকম কন্ডিশন, এটার এসটিপি লাগে না, লিটারে হচ্ছে আয়তন। এখানে কিন্তু দেখো মেলে এটা কিন্তু ঘনমাত্রার সাথে রিলেটেড, এবং ঘনমাত্রা কিন্তু গ্যাসেরও হয়, তরল পদার্থেরও কিন্তু হয়, জলীয় দ্রবণেরও হয়। এগুলো একটু তোমাদের জন্য কঠিন হয়ে গেছে, আমি সামনে কিন্তু এগুলো আবার এক্সপ্লেন করবো সামনে লেকচারে। সো দেখো এই ভিটা নিয়ে আমরা এত বেশি কনসার্ন হব না, এই এসটা নিয়েও আমরা খুব একটা কনসার্ন হব না, কারণ এসটা দিয়ে কি বোঝায়? মোলারিটি বোঝায়, যেটা কিন্তু আমরা এখনো পড়ি নাই, তাই না? মোলারিটি বোঝায়, এগুলো আমরা সামনে পড়বো, সমস্যা নেই। এই পি দিয়ে প্রেসার বোঝায়, ভি দিয়ে আয়তন বোঝায়, আর দিয়ে হচ্ছে মোল আদর্শ গ্যাস দ্রবক বোঝায়, টি দিয়ে হচ্ছে ক্যালভিনের তাপমাত্রা বোঝায়। এগুলা কিন্তু আমরা এখন পড়বো না, এগুলো ফিজিক্সের জিনিস, অথবা তোমরা সব যখন বড় হবা ইন্টারমিডিয়েটে যাবা তখন কেমিস্ট্রিতে কিন্তু এই ফর্মুলাটা পাবা। আমি জাস্ট তোমাদের একটু দেখাই দিলাম, হ্যাঁ, না দেখালে মনে হয় বেটার হইতো। আমাদের জন্য এখন মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রথম তিনটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলা আমাদের জন্য এখন বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে গেল, চলে আসো এবার দেখি আমরা এই যে গাণিতিক সমস্যাগুলো আছে আমাদের বইয়ের প্রবলেমগুলো, সেগুলোকে আমরা পারি কিনা এখন দেখি। কি বলছে দেখো তো এই প্রশ্নটা, একটি H2O অণুর ভর কত? তার মানে আমাদের কি জানতে চাওয়া হয়েছে? ডাব্লিউ এর মানটা জানতে চাওয়া হয়েছে, তাই না? এরকম বিষয়টা কি দেওয়া আছে বলতো? অণুর সংখ্যা দেওয়া আছে, তাহলে এটা কি বলতো? নিশ্চয়ই এন, তাই না? এন। এখন আমি বলতে পারো যে ভাই আপনি তো আমাকে বলছিলেন যে অণু আর পরমাণু বিষয়টা আমাকে ক্লিয়ার করবেন, তাই না? কখন অণু কখন পরমাণু আমাকে বলবেন, সেটা আমি এখনো বুঝতে পারতেছি না কেমনে কি হইতে পারে। খেয়াল করে দেখো, যদি
প্রশ্নের মধ্যে ভরটা যদি অণুর জন্য বের করতে বলে তাহলে আমি এখানে এনটাও অণুর জন্য বসাবো, ঠিক আছে? ডাব্লিউ যার জন্য এন তার জন্য। ডাব্লিউ যদি অণুর জন্য বলে ভরটা অণুর জন্য বের করো, এনটাও কিন্তু অণুর জন্য আমাকে বের করতে হবে। প্রশ্নটা খেয়াল করি কি বলছে দেখো তো, আমাকে ভরটা কি করতে হবে, ভরটা কিন্তু অণুর জন্য বের করতে হবে। তাহলে এনটা কার জন্য হবে, অণুর জন্য হবে। কতগুলো অণু নিচ্ছি বলো, একটা অণু, তাই না? তাহলে এখন ফর্মুলা বসাও। আমি এন ইকুয়াল টু কি জানি, W/m, ভরের ফর্মুলা ইকুয়াল টু N/N। ওকে, এরকম বিষয়টা। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, ডাব্লিউ মানটা বের করতে হবে, তাই না? ডাব্লিউ মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে, খুব ভালো কথা। এখন এখানে আসা হচ্ছে n × m ডিভাইডেড বাই Na। n কত বলো, 1। এখন আসো ভাই এই যে আমি এই mটা কিভাবে ক্যালকুলেট করতে পারি এটা কিন্তু আমরা শিখছি, তাই না? আমরা কিন্তু শুরুর দিকে শিখছি। দুইটা হাইড্রোজেন আছে, তার মানে 2 × 2, একটা অক্সিজেন আছে, তার মানে কত আসবে, 16। 2 আর 16 যোগ করো, তাহলে কত আসলো বলো, 18, তাই না? এটা কি এখন বের করতে পারবো? আশা করি তোমরা এখন এটা বের করতে পারবা। ডিভাইডেড বাই 6.023 10⁻23। ওকে, তাহলে অবশ্যই কিন্তু এটা কিসে আসবে, গ্রামে আসবে। দেখো এটা কিন্তু ডাব্লিউ, হ্যাঁ। এটা যদি আমি ক্যালকুলেট করে ফেলি তাহলে কিন্তু আমি উত্তর পেয়ে যাব। আসো তাহলে আমরা একটু ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি। যেটা আসে আর কি, হ্যাঁ, আমার কত আসছে 2.9885, তার মানে 2.99 ইন্টু 10⁻⁻23 গ্রাম, ঠিক আছে? অনেক ছোট একটা মান আসছে আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সেই উত্তর। ক্যালকুলেশন মিস্টেক হলে আমাকে বলবা। তাহলে এই হচ্ছে আমাদের পুরো বিষয়টা, ঠিক আছে? তো আশা করি ভাই আমরা জিনিসটা বুঝতে পারছি। আমরা খুব ধীরে সুস্থ অঙ্কগুলো করতেছি যাতে তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পারো। পরেরটা দেখি, 1 গ্রাম H2SO4 এ কতগুলো H2SO4 অণু আছে? তাহলে দেখো আমাদের যে ভরটা বলা আছে W, কার জন্য বলা আছে, অণুর জন্য। তাহলে আমাদের এনটা কার জন্য আসবে বলো তো, অণুর জন্যই আসবে, তাই না? তাহলে আবারও দেখো ফর্মুলা বসাও, n = W/m which is equal to N/Na। মনে আছে এটা? এখন আমাকে n এর মানটা বের করতে হবে, ক্যাপিটাল N, এটা আমাদের বের করতে হবে। W × Na ডিভাইডেড বাই m। W দেখো কত দেওয়া বলো তো, 1 গ্রাম। n এর মানটা তো আমাদের মুখস্থ, 6.023 10⁻23। আর m এর মানটা কত, সালফিউরিক অ্যাসিডের জন্য কিন্তু m এর মানটা আমরা বের করছিলাম কত, 98। এটা কিন্তু আমাদের বের করাই ছিল, তাই না? দেখো এটা কিন্তু এখন অণুর সংখ্যা, সো এখানে কিন্তু আর গ্রাম বসানো যাবে না, এখানে কি বলবা, এত টি এভাবে বলতে হবে, ঠিক আছে? খুব, তাহলে এটা ক্যালকুলেট করলে মানটা আসে 6.146 বলা যেতে পারে ইন্টু 10⁻21। 10⁻21, ঠিক আছে? এত টি অণু, ঠিক আছে? তাহলে আশা করি ভাইয়া এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হলো। এটাই আমাদের উত্তর, ঠিক আছে? এবার আসো হচ্ছে সামনের দিকে যাই। 5 গ্রাম H2O তে কত মোল H2O বিদ্যমান আছে? তাহলে দেখো তো এখানে আমাদের ভরটা দেওয়া আছে W, আমাকে কিন্তু আর অণুর সংখ্যা বা অন্য কিছু বের করতে বলা নেই। আমাকে বলছে কি সুন্দর মতো মোল সংখ্যা বের করো, মানে n এর মানটা বের করো। সো আমরা কিন্তু এখানে W/m থেকে ফর্মুলা দিয়ে অঙ্কটা করিয়ে ফেলতে পারি, তাই না? এখান থেকে সুন্দর মতো মানগুলো বসাবো, কাজ হয়ে যাবে। W মান কত, 5 প্রশ্ন দেওয়া আছে, তাই না? m এর মান কত আসবে, H2O এর জন্য 18, সেটা আমরা অলরেডি দেখছি। তাহলে এত মোল আসবে। মোলকে আমরা MOL এভাবে প্রকাশ করে থাকি, ঠিক আছে? তার মানে এটা কত আসবে, 0.278। এগুলা কিন্তু সিম্পল অঙ্ক এবং এগুলো কিন্তু MCQ তে দেয়, বুঝছো? তোমরা যে অভিন্ন তথ্য ভিত্তিক MCQ করো না, সেখানে কিন্তু এরকম মোল নির্ণয়ের অঙ্কগুলো দেয়। আচ্ছা, পরে দেখো আদর্শ তাপমাত্রা এবং চাপ, মানে এটা কোন কন্ডিশন বোঝাচ্ছে বলো তো, এসটিপি বোঝাচ্ছে, তাই না? এসটিপি। এখানে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু লিটারে আয়তনটা বলা আছে এসটিপি কন্ডিশনে, এবং বলছে কি কতটি অণু, মানে এন এর মান বের করতে বলছে, তাই না? দেখো আয়তন কিন্তু অণুর জন্য দেওয়া, সো এন এর মানটা অণুর জন্য বের হবে, তাই না? তাহলে এবার আসো আমরা একটু ফর্মুলা বসাই। ফর্মুলা বসাইলে কাজ শেষ, হ্যাঁ? তাহলে এই লিকুইডও দেখো এখানে কিন্তু আমরা W/m নিচ্ছি না, কারণ এখানে ভরের কোনো কাজ নেই, হ্যাঁ? এখানে কিসের কাজ আছে বলো, আয়তনের কাজ আছে। সো আয়তন আমরা কি ফর্মুলা শিখছিলাম, V in liter divided by 22.4 which is equal to N/N। এটা তো আমরা দেখতেই পারতেছি, তাই না? বের করতে বলছে, তাই না?
আচ্ছা এবার তুমি দেখো, খেয়াল করে দেখো আমাদের ভি এর মানটা কত দেওয়া বলো তো, 1 দেওয়া। আচ্ছা এখান থেকে আগে আমরা কতটি অণু বলছে না, তাহলে এন এর ফর্মুলাটা আগে বের করে নিই। তাহলে ভি ইন লিটার ইন্টু এন এ ডিভাইডেড বাই 22.4। ওকে, এবার তুমি ভ্যালুগুলো বসাও। তাহলে ভি এর মান হচ্ছে 1, তাই না, যেটা ইন্টু 6.023 10⁻23, এটা তো মুখস্থ মান, ডিভাইডেড বাই 22.4। হ্যাঁ, তাহলে এতটি অণু আসবে, বুঝতে পারছি। তাহলে আসলে আমরা এই জিনিসটা একটু ক্যালকুলেট করে ফেলি। 2.69 ইন্টু 10⁻22, এভাবে বলি 2.69689 বলি, সমস্যা নেই, 10⁻22 এতটি, ঠিক আছে। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের এই অঙ্কটা, আশা করি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা এখানে আমাদের আরো কিছু অঙ্ক আছে, আমরা আসো একটা একটা করি। আচ্ছা পরে কি বলছে দেখো, 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রমাণ অবস্থায় মানে এসটিপি তে, তাই তো, আদর্শ অবস্থায় কত আয়তন দখল করে, এটা মেইনলি বের করতে বলছে। খুব সিম্পল জিনিস, মোল সংখ্যা বলা আছে, আমি তো মোল সংখ্যা ফর্মুলা জানি, ভি ইন লিটার ডিভাইডেড বাই 22.4, তাই না। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো আমাদের কিন্তু ভি ইন লিটার এটাই বের করতে হবে। এটা কত আসবে, এন ইন্টু 22.4, এত আসবে। তাহলে এন এর মানটা কত, 5, তাহলে 5 ইন্টু 22.4, এটা কিন্তু লিটার আসবে, তাই না। আমি কিন্তু একক বসানোর সময় এই দিকে খেয়াল করব, তুমি কিন্তু মানে এখানে আবার একক বসায় কাটাকাটি করতে যাবা না, ঠিক আছে। একক বসানোর সময় আমি বাম দিকে খেয়াল করব। ওকে, আচ্ছা তাহলে 5 ইন্টু 22.4 112 এত লিটার। ইজ ইট ক্লিয়ার? আশা করি এটা আমাদের ক্লিয়ার হলো। চলো আমরা সামনের অঙ্কের দিকে যাই। প্রমাণ অবস্থায় মানে এটা কিন্তু এসটিপি বোঝাচ্ছে, এসটিপি তে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত আসবে। তো প্রথমে আমাদের জানতে হবে হাইড্রোজেন গ্যাসের সংকেতটা কি, সেটা হচ্ছে H2। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, হাইড্রোজেন গ্যাস মানে কিন্তু H না। ওকে, হাইড্রোজেন গ্যাস H2, অক্সিজেন গ্যাস O2, হ্যাঁ, নাইট্রোজেন গ্যাস N2, ক্লোরিন গ্যাস Cl2। বাট যদি আমি তোমাকে শুধুমাত্র বলতাম হাইড্রোজেন, তখন কিন্তু আমাদের H দিয়ে হিসাব করতে হবে, তখন কিন্তু H2 নেওয়া যাবে না। মনে রাখতে হবে হাইড্রোজেন গুলো কিন্তু দ্বিপরমাণুক, দুটো পরমাণু একসাথে হয়ে গ্যাস আকারে থাকে। ওকে, তাহলে শব্দের সাথে যদি আমি গ্যাস যুক্ত করে দিই তাহলে কিন্তু পরমাণু নেওয়া যাবে না। হাইড্রোজেনের দুইটা পরমাণু একসাথে মিলে একটা অণু তৈরি করে, তাই হাইড্রোজেন গ্যাস মানে হচ্ছে H2। সব গ্যাসের জন্য আবার পরমাণু ডাবল করলে হয় না, এটা শুধুমাত্র হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর হ্যালোজেন গুলোর জন্য প্রযোজ্য। আচ্ছা, তো এগুলো তোমরা করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে। এগুলো নিয়ে টেনশন করবা না যে ভাই আমি তো গ্যাসের সংকেত জানি না, করতে করতে অভ্যস্ত হয়ে যাবা, ঠিক আছে তো ভাইয়া। আচ্ছা তাহলে এবার আসলে ভাই আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। কি বলা আছে এখানে, ডাব্লিউ বলা আছে এবং আয়তন বের করতে বলছে, তাই না। তাহলে এখানে কিন্তু আমাদের ডাব্লিউ এর সাথে সম্পর্ক, তাহলে তার মানে মোল সংখ্যা ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, হুইচ ইজ ইকুয়াল টু আয়তন বের করতে হবে মানে কি, ভি ইন লিটার ডিভাইডেড বাই 22.4, তাই না, এরকম বিষয়টা। আচ্ছা তো এখানে আমাদের মেইনলি আয়তনটা বের করতে হবে, সো ভি হুইচ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 22.4 ডিভাইডেড বাই এম। ডাব্লিউ মানটা কত বলা, 10 ইন্টু 22.4। এম এর মানটা কত বলা, দেখো তো হাইড্রোজেন গ্যাসের জন্য এম এর মানটা কত আসবে, হাইড্রোজেন তো 1 করে, দুইটা মানে কত হবে বলো, 2 1 কে 2, তাই না, তাহলে এত লিটার, ঠিক আছে। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেট করে ফেলো তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাচ্ছে। 112, এটাও কিন্তু 112 আসলো, ঠিক আছে, 112 লিটার। তাহলে এটাই তোমার উত্তর, ঠিক আছে ভাইয়া, বিষয়টা কি বুঝতে পারছি। আচ্ছা আগাই। তো আমাদের কিন্তু মোটামুটি আজকে ক্লাসটা শেষ, আমি তোমাকে কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এখন তোমাকে জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি, বাকি জিনিসটা তোমরা হোমওয়ার্ক করে আমাকে দেখাবা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের পুরোপুরি হোমওয়ার্ক। দেখা যাক কিভাবে কি করা যায়। 1 গ্রাম H2SO4 এ কতগুলা হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু আছে। একটু টাফ হয়ে গেছে, কেমন টাফ হয়ে গেছে ভাই, আমরা তো হচ্ছে অণুর সংখ্যাগুলো বের করতে পারছি, ভরটা তো অণুর জন্য দেওয়া, তাহলে সংখ্যাটা কার জন্য বের হবে, অণুর জন্য। বাট দেখো তো ভাই, একটা অণুতে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে এখানে, দেখো তো 2টা আছে না, 2টা।
তাহলে অণু সংখ্যা যা বের হবে সেটাকে 2 দিয়ে গুণ করলে হাইড্রোজেন পরমাণু বের হয়ে যাবে। সালফার আছে একটা, তাহলে অণুর সংখ্যা ইনটু 1 সালফার পরমাণু। অক্সিজেন আছে 4টা, তার মানে অণুর সংখ্যা ইনটু 4 অক্সিজেন পরমাণু। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের জন্য আমি কি করব, 2 দিয়ে গুণ করব অণুর সংখ্যাকে, সালফারের জন্য 1 দিয়ে গুণ করব, আর অক্সিজেনের জন্য 4 দিয়ে গুণ করব, তাহলে আমি পরিমাণগুলো পেয়ে যাব। তাহলে এটা তোমরা করবা, যদি সমস্যা হয় আমাকে বলবা, আমি তোমাদের আলাদা করে সলভ করে দিব। প্রবণ অবস্থা মানে এসটিপি তে 5 লিটার CH4 গ্যাসে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে। একই কথা, আমরা এখানে n বের করব, n তো অণুর সংখ্যা, কারণ আয়তনটা অণুর জন্য বলছে। তাহলে এখানে হাইড্রোজেন পরমাণু কেমনে বের করব, ওই যে অণুর সংখ্যা বের হয়েছে সেটাকে আমরা 4 দিয়ে গুণ করব, কাজ শেষ। অণুর সংখ্যাকে আমরা 4 দিয়ে গুণ করব, কাজ শেষ। প্রবণ অবস্থায় 5টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন কত, এটা সিম্পল। হ্যাঁ দেখো, এখানে আমাদের n এর মানটা বলা আছে, আর এখানে v এর মানটা জানতে চাইছে। তাহলে n = v / 22.4 which is equal to n / na বের করা যাবে। তাহলে এই দুটো অঙ্ক মনে হয় তোমাদের জন্য একটু টাফ, আমি তোমাকে হিন্ট করে দিলাম, হিন্ট দিয়ে দিলাম, এবার তোমরা একটু নিজেরা চেষ্টা করো। তো আজকের লেকচার এই পর্যন্তই ছিল, আশা করি তোমরা আমার পড়াগুলো ধরতে পারছো। এবার তোমরা বাড়ির কাজগুলো করে আমাকে দেখাবা। ইনশাআল্লাহ আমরা সামনের লেকচারে আবার তোমাদের সাথে দেখা করব।